আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার শুরুতেই আমি আগেই বলে নিচ্ছি, আমাদের প্রতিদিনের আলোচনার মতো আজকের আলোচনার বিষয়টা ওই রকম হবে না। আজকে একটু ভিন্ন রকমের আলোচনা হবে। সেটা হলো জায়গা জমি নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধারণা প্রচলিত আছে। যেমন আমাদের 1800 শতাব্দীর শেষের দিকে 80-85 দিকে আমাদের সিএস জরিপ বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল। তো সিএস থেকে এই পর্যন্ত বিআরএস, সিএস, এসএ, আরএস, সিএস, এসএ, আরএস, বিআরএস, এই 4টি জরিপ, ভূমির জরিপ বাংলাদেশে সম্পন্ন হয়েছে। বর্তমানে আমরা সকলেই শুনতেছি বিডিএস, বাংলাদেশ ডিজিটাল সার্ভে, একটা জরিপ, প্রযুক্তি, তথ্য প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ, সেই হিসেবে একটা ডিজিটাল বাংলাদেশে একটা ডিজিটাল ভূমি জরিপ শুরু হচ্ছে আমরা শুনতেছি। তো এটা হলে আমাদের বাংলাদেশে 5টি জরিপ, ভূমি জরিপ, ভূমি রেকর্ড সম্পন্ন হবে। তো বিডিএসটা শুরু হয়েছে মাত্র। তো তার আগে আমরা জরিপটা কি সেটা আমরা একটু আলোচনা করে নিচ্ছি। জরিপ হলো সরকারি দলিল, সরকারি মালিকানা। যেমন আমরা ভূমি ভোগ দখল করি, আমরা চাষাবাস করি, আমরা দখলে আছি, থাকি। আমরা এই ভূমিগুলোর উন্নয়নের জন্য রাষ্ট্রীয় একটা কর আমাদের দিতে হয়। সেটা হলো সরকারি ডকুমেন্টের ভিত্তিতে দিতে হয়। সেই ডকুমেন্ট কি? সরকারি দলিল বা সরকারি ডকুমেন্ট বা সরকারি জরিপ। সেটা হয়েছিল সিএস থেকে। সিএস জরিপে আমাদের ভূমিগুলো সরকারি খাতায় লিপিবদ্ধ করা হয়েছিল, রেকর্ড করা হয়েছিল যে আমাদের এই জমিগুলো, এই ভূমিগুলো কে কোন অংশ, কে কতটুকু ভোগ করতেছে, তার ভিত্তিতে সরকারের ডকুমেন্টারি, সরকারের কাছে কতগুলো তথ্য থাকবে, যেই তথ্যের ভিত্তিতে আমাদের কাছ থেকে ম্যানেজমেন্ট করবে, ভূমি উন্নয়ন কর নিবে, ট্যাক্স, খাজনা, এগুলো আমাদের থেকে নেবে এবং আমাদের ইন্ডিভিজুয়ালি আমাদের কে কতটুকু ভোগ করবে, কার সম্পত্তি কতটুকু, যাতে একজন আরেকজনের সাথে ভূমি নিয়ে দ্বন্দ্ব না হয়, ভূমির ভাগ বাটোয়ারা নিয়ে কে কোন অংশ খাবে, কার অংশ কোনটা, এগুলো নিয়ে যাতে কোনো ঝামেলা না হয়, ভুল বোঝাবুঝি না হয়, সে কারণে আমাদের চিহ্নিত করার জন্য এবং সরকার ভূমি ম্যানেজমেন্ট করার জন্য, ব্যবস্থাপনা করার জন্য, কর নেওয়ার জন্য, ট্যাক্স নেওয়ার জন্য আমাদের ভূমি জরিপ করে থাকে। এবং এই জরিপের মাধ্যমে আমরাও আমাদের ভূমির সরকারি দলিল বা খতিয়ান হিসেবে আমরা বুঝতে পারি যে এটা আমার একটা পূর্বপুরুষ থেকে, পৈতৃকভাবে পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত জমির যে ধারাবাহিকতা, সরকারি খতিয়ানের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে আমি আমার এই জমির ভূমির কর দিচ্ছি এবং মালিকানা প্রমাণের একটা মাধ্যম হিসেবে আমি
আমার জমিটা আমি চাষাবাদ করছি এবং দখলে আছি, সেই প্রমাণস্বরূপ আমাদের আমাদের জরিপ খুবই গুরুত্বপূর্ণ। সেই দৃষ্টিকোণ থেকে সিএস সিএস জরিপ আমাদের হয়েছিল, সিএস থেকে বিডিএস পর্যন্ত এই 5টি জরিপ আমাদের বাংলাদেশে, 4টি জরিপ সম্পন্ন হয়েছে, আরেকটি জরিপ আমাদের শুরু হচ্ছে। তো এখন জরিপের বিষয়ে আপনারা বুঝলেন, আশা করি আপনারা ভালো বুঝতে পারছেন। আমরা এখন আলোচনা করব যে ভূমি জরিপের পাশাপাশি আমাদের জমির প্রকৃত মালিকানা বা প্রকৃত সত্ত্ব মালিকানা কায়েম করতে হলে আমাদের নামজারি লাগে। এর আগে একটু বলে নেই যে রেকর্ডীয় রায়ত স্থিতিবান, রায়তি সত্ত্ব, রেকর্ডীয় জমি একটা সিস্টেম। এই সিস্টেমে সরকারি দলিল, সরকারি ডকুমেন্টের ভিত্তিতে কর দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আমাদের ছবি, এনআইডি কার্ড বা অন্যান্য যত কাগজপত্র আছে, আমাদের দলিল থাকলে এগুলো নিয়ে আমাদের রেকর্ডের সময় আমাদের হাজির হইতে হয়। তখন আমার দখল থাকতে হবে, দখল অনুযায়ী এই কাগজপত্রগুলো নিয়ে গেলে তারা আমাদের ভূমি জরিপ করে নেয়, রেকর্ড করে দেয়। এরপরে জরিপ যদি আমার যদি দলিল থাকে, যদি আমি ওয়ারিশ সূত্রে না পাই বা পৈতৃক সূত্রে না পাই, আমি যদি ক্রয় করে থাকি, সাব কবলা আমলে যদি আমার দলিল থাকে, তাহলে তো আমার সরকারি খাতায় কোনো নাম নেই, কোনো সরকারি রেকর্ডীয় কোনো ডকুমেন্টারি আমার কাছে নাই। তাহলে আমাদের এই ক্রয়কৃত সম্পত্তি দলিলের ভিত্তিতে নামজারি করতে হবে। নামজারিও একটা খতিয়ান, যেহেতু আমি কেনার পরে কোনো জরিপ হয় নাই। জরিপ আমি কেনার পূর্বে যার কাছ থেকে আমি ক্রয় করেছি তার নামে খতিয়ান রেকর্ড আছে, যে কোনো খতিয়ানই হোক, সিএস, এসএআরএস, পূর্বপুরুষদের নামে জরিপ হয়েছে, তারপরে একটা পর্যায়ে আমি কিনেছি, শুধু দলিল আমার কাছে আছে। এটা আমার ব্যক্তিগত মালিকানার সত্ত্ব যাচাইয়ের একটা ডকুমেন্ট হলো দলিল। কিন্তু এখন এই দলিলের ভিত্তিতে আমি আমার এনআইডি কার্ড, ছবি, দলিল এগুলো নিয়ে আমি আমার স্থানীয় তহসিল অফিসে গিয়ে আমি নামজারি, মিউটেশন, নামকর্তন যেটাই বলুন না কেন, এগুলো একই কথা। তো আমার যদি জমি আমি সাবকবলা মূল্যে ক্রয় করে থাকি, তাহলে এই দলিল মূল্যে আমি আমার জমিটা আমি নামজারি করে নিব বা নামকর্তন করে নিব, মিউটেশন করে নিব। তাহলে নামজারি, মিউটেশন, নামকর্তন, নাম খারিজ, নামজারি এগুলো একই কথা। তো নামজারি করলে আমার এই জমিটা সরকারি খাতায় চলে গেল, সরকারি দলিল হিসেবে লিপিবদ্ধ হলো। তাহলে এই জমিতে আমার একটা অ্যাকাউন্ট হলো। নামজারি মানে একটা অ্যাকাউন্ট, যে কোন অ্যাকাউন্টের ভিত্তিতে, কোন কাগজের ভিত্তিতে আমি সরকারেরকে আমি ট্যাক্স দিব। ট্যাক্স না দিলে, ডিসিআর না কাটলে, খাজনা রসিদ না থাকলে, অর্থাৎ ট্যাক্স না দিলে ওই জমিটা আমার হয় না। ওই জমির শুধু দলিল আছে, আমার সাব রেজিস্ট্রি অফিসে আমার একটা ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্টের ভিত্তিতে আমাকে একটা দলিল দিয়েছে, দলিলের ভিত্তিতে আমি জমির মালিক, এবং যে দাতা, যিনি আমার কাছে বিক্রয় করেছেন, তিনি আমাকে দখল দিয়েছেন। বাট সরকারি খাতায় ভূমি মন্ত্রণালয় যে কিছু ডিপার্টমেন্ট আছে, যে তহসিল অফিস, সেটেলমেন্ট অফিস, বিভিন্ন রেকর্ডীয় অফিসগুলোতে আমার কোনো সরকারি কোনো ডকুমেন্ট নেই, শুধু দলিল আছে। সুতরাং দলিল থাকলেই জমি আমার না, এবং অন্য যে কারণে আমি এই জমি নামজারি করে নিতে পারে। নামজারি করে নিলে তখন আপনার এই নামজারি কাটার জন্য মিসকেস করতে হবে, নামজারি মিসকেস, এবং এই নামজারি কাটার অনেক ঝামেলা। সেই নামজারি করে সেই জমি খাওয়া, ডকুমেন্ট ঠিক করা অনেক কঠিন ব্যাপার। অনেক ধরনের পেপারস দরকার হয়, অনেক ঝামেলা হয়, অনেক দৌড়াতে হয়,
কোর্ট কাছারিতে যেতে হয়, এসিল্যান্ড অফিসে যেতে হয়। তো সেই হিসেবে আমি যদি ক্রয় সূত্রে যদি আমি কোনো জমির দলিল করি, সেই দলিলের ভিত্তিতে আমার নামজারি করে নিতে হবে। তো আজকের আলোচনার বিষয় বিভিন্ন জরিপ, খতিয়ান, সরকারি খতিয়ান, বিআরএস পর্যন্ত যে খতিয়ান, সেই খতিয়ানের ভিত্তিতে আমরা আমাদের জমি মালিকানা দাবি করতে পারি। এবং যদি খতিয়ান সূত্রে, পৈতৃক সূত্র, ওয়ারিশ সূত্রে আমি যদি জমির মালিক হই, তাহলেও নামজারি করতে হবে। আর যদি আমি জমি ক্রয় করি, ক্রয় সূত্রে মালিক হই, তাহলেও নামজারি করতে হবে। নামজারি, মিউটেশন, নামকর্তন, নামপত্তন, নাম খারিজ একই কথা বোঝায়। তো আমি যদি ওয়ারিশ সূত্রে পাই তাহলে নামজারি করতে হবে, এবং আমি যদি ক্রয় সূত্রে সাবকবলা মূলে কারো থেকে জমি কিনি, দলিল থাকে, তার দলিল এবং এনআইডি ছবি, কাগজপত্র দিয়ে আমার নামজারি করতে হবে। নামজারি লাগবেই জমির। নামজারি করলে আমার একটা অ্যাকাউন্ট হয়, ওই অ্যাকাউন্টে আমি স্থানীয় ভূমি তহসিল অফিসে আমি আমার জমির খাজনা দিতে পারি। খাজনা রসিদ, তারা আমাকে খাজনা দেওয়ার পরে আমাকে একটা খাজনা রসিদ দিবে, তাহলে আমার জমির বৈধ হয়, এবং খাজনা দিলেই আমি ওই জমির প্রকৃত মালিক। তো আজকের আলোচনার বিষয় বিভিন্ন জরিপ, রেকর্ডীয় রায়ত স্থিতিবান মূলে যেই ভোগ দখল নিয়ত থাকা অবস্থায় যেই রেকর্ড থাকে, রেকর্ডের যে ধারাবাহিকতার, যে মালিকানার যে ধারাবাহিকতা, সেই বিভিন্ন জরিপ, খতিয়ান সম্পর্কে আলোচনা হলো। এবং দলিল, যদি জমি ক্রয় সূত্রে মালিক হয় তাহলে দলিলের বিষয়ে আলোচনা হলো। তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের নামজারি করা লাগবে। নামজারি একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের ভিত্তিতে আপনি ভূমি তহসিল অফিসে এবং সরকারকে আপনি ট্যাক্স দিবেন। তো আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করব। আপনারা যেভাবেই মালিক হন, আপনাদের কিন্তু নামজারি করতে হবে। অনেকেই বলে যে জমি নামজারি নেই, নামজারি কিভাবে করব? তো সেই ক্ষেত্রে অনেকেই বোঝে না। জমি নামজারি দীর্ঘ বছর আগে জমি কিনেছে, কিন্তু নামজারি নেই। বাপ দাদার 14 পুরুষ আগে থেকেই ওয়ারিশ সূত্রে মালিকানার ধারাবাহিকতা চেঞ্জ হয়েছে, বাট নামজারি নেই। ওয়ারিশ সূত্রে পাইছে, নামজারি নেই। জমি ক্রয় করছে, নামজারি নেই। কিন্তু নামজারি খুবই গুরুত্বপূর্ণ, মিউটেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনার সরকারি দলিল, এটা শুধু আপনার কাছে দলিল থাকলেই হবে না, আপনার সরকারি খাতায় আপনার নাম লিপিবদ্ধ থাকতে হবে। তহসিল অফিসে আপনার রেকর্ড যেই খাতা, সেই খাতায়, জরিপ খাতায় আপনার নাম থাকতে হবে, আপনার নামে অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টের ভিত্তিতে আপনি জমির ট্যাক্স দিবেন। তাহলে ওই জমিটা কোনো ভয় নেই, ওই জমিটা আপনার দখল আছে, রেকর্ড আছে, খতিয়ান আছে, অথবা আপনার দলিল আছে এবং নামজারি আছে, সুতরাং এবং দখল আছে। তাহলে ওই জমি আপনার, জমি নিয়ে আর কোনো ভয় নেই। তো আজকের আলোচনার বিষয় রেকর্ড, খতিয়ান এবং দলিল, এবং এই উভয়ের ভিত্তিতে নামজারি থাকতে হবে। আজকের আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং আপনারা এগুলো এইভাবেই জমি ভোগ দখল করবেন এবং মালিকানার দাবি করবেন, এবং এভাবেই আপনার জমির মালিকানার সত্ত্ব অক্ষুণ্ণ রাখবেন এবং নিরাপদ রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।